সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে যা যা জিনিস ডিসকাস করেছি অ্যাবাউট সেল এবং সেল মেমব্রেন, ওইটা নিয়ে কোনো ডাউট আছে? নাই? আচ্ছা, তো যারা আজকের ক্লাস ফার্স্ট অ্যাটেন্ড করছো, তোমরা লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড হয়ে গেছে, তোমরা চেক করেছো? আচ্ছা, তো লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নেবে। তাহলে সেলের যে ইন্ট্রোডাকশনটা ছিল, সেল জিনিসটা কি, কিভাবে আবিষ্কার হয়েছে, সেল মেমব্রেন মানে কি, বা সেলের মধ্যে আমরা কি কি জিনিস পড়বো, একটা খুব ব্রিফ ইন্ট্রোডাক্টরি আমাদের ক্লাস ছিল গত ক্লাসটা। তো এই ক্লাসটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর মেটেরিয়ালসগুলো আজকে তো দিয়ে দেবো, প্লাস আজকের ক্লাসের মেটেরিয়ালস তো তোমরা সবাই পাবে। তো সেল মেমব্রেন আমরা দেখেছি। একটা জিনিস যেটা আমরা ক্লাসে ডিসকাস করতে মিস করেছি, ওইটা হচ্ছে ফাংশনগুলা, ঠিক আছে? তো ইট ইজ ভেরি কমন, মানে কমন সেন্সের উপর ফাংশনসগুলো চলে আসে। যদি কোনোদিন কোনো কোয়েশ্চেন আসে তোমাদের যে সেল মেমব্রেন যেটা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, ওই সেল মেমব্রেনের ফাংশন কি, ঠিক আছে, তাহলে কি লিখবে সেল মেমব্রেনের ফাংশন? মানে এই একটা পার্টিকুলার জিনিস লাস্ট ক্লাসে ডিসকাস করা মিস হয়ে গেছিল। তো সেল মেমব্রেনের ফাংশন কি লিখবে বলো তো? এক্সিটিং অ্যান্ড এন্টারিং অফ মেটেরিয়ালস, ঠিক তো? মানে সেলের ভিতর কোনো জিনিস প্রবেশ করবে, বেরোবে, ওইটা কন্ট্রোল কে করে, বা ওইটা কি করে রেগুলেট কে করে? ইট ইজ রেগুলেটেড বাই দ্য সেল মেমব্রেন, ঠিক আছে? তো সেলকে একটা পার্টিকুলার স্ট্রাকচার দিয়ে, একটা শেপ দিয়ে সেলকে প্রোটেকশন করে, ঠিক তো? সেলকে আউটার জিনিসপত্র থেকে প্রোটেকশন করে সেল মেমব্রেন। তো এই সবগুলা কমন ফাংশন আমাদের মাথায় সবচেয়ে প্রথম আসবে, তো 3-4টা পয়েন্ট এখান থেকেই হয়ে যাবে, ঠিক আছে? বাকি মেটেরিয়ালসের মধ্যে পেয়েছো সেল মেমব্রেনের ফাংশনটা ছিল? মেটেরিয়ালে সেল মেমব্রেনের ফাংশন? ইট ওয়াজন্ট? আচ্ছা ঠিক আছে, পরে চেক করে নিও, পরে চেক করে নিও, ঠিক আছে? সো লেট আস স্টার্ট টুডেজ ক্লাস। আজকে আমরা ওকে, সো ইট ইজ স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং। এখান থেকে স্টার্ট হওয়ার কথা আজকে, ঠিক না? আচ্ছা, এটা ফার্স্ট ক্লাসের স্লাইডস থেকে স্টার্ট হয়ে গেছিল। ওকে, টেকনিক্যাল এরর। তো চলো, আজকের ক্লাসে আমরা এই সেল মেমব্রেন দিয়েই ট্রান্সপোর্টেশন কিভাবে হয় সেই জিনিসটা পড়বো, ঠিক আছে? যেটা বললে যে সেল থেকে কোনো জিনিস বেরোবে, সেলের ভিতর কোনো জিনিস এন্টার করবে, কাম সিট দেয়ার, সেলের ভিতর কোনো জিনিস এন্টার করবে, সেলের থেকে কোনো জিনিস বেরোবে, সেই জিনিসগুলা কিভাবে কন্ট্রোল হয়, ঠিক আছে? সো এই জিনিসটা কন্ট্রোল হয় ফিজিক্সের দুইটা মেকানিজমে, ওকে? তো পড়ছি আমরা বায়োলজি, মানে বায়োলজি ক্লাস করছি, বাট ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া বায়োলজি ক্যান নট রান, ঠিক আছে? তো সো যারা বায়োলজি নিয়ে এগোতে চাও, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি, স্পেশালি কেমিস্ট্রিতে খুব বেশি ভালো হতে লাগবে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বায়োলজি, ঠিক আছে? তো আমরা ফিজিক্সের দুইটা কনসেপ্ট দেখবো। কি কি কনসেপ্ট? একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, বাংলাতে যেটা বলে প্যাসিভ মানে নিষ্ক্রিয়, আর অ্যাক্টিভ মানে সক্রিয়। আচ্ছা, প্যাসিভ নিষ্ক্রিয় বলছে, মানে প্যাসিভ ট্রান্সপোর্টে এমন একটা ট্রান্সপোর্ট যেটার মধ্যে এনার্জি খরচ হয় না, ঠিক আছে? ফর ইনফ্যাক্ট আমি যদি এই যে প্যানটা আছে, এই প্যানটাকে এখান থেকে এই জায়গাতে নিতে লাগে, এই যে ওয়ার্ক ডানটা আমি করলাম, ওইটার জন্য আমার এনার্জি দিতে লাগছে। কিন্তু বডিতে বা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের এমন মুভমেন্টও হয় যেখানে এক্সট্রা এনার্জি কোনো ইউজড আপ হয় না, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরে নাও, আজকাল আমরা খুব বেশি ইউজ করি মশার ধূপকাঠিগুলা, ঠিক আছে না? এই যে স্টিক্সগুলা, এটা যদি আমি ঘরে যে কোনো একটা কোনায় লাগাই, তাহলে পুরো ঘরে যা যা মশা আছে সব মানে পাগলের মতো ঘুরে বেড়ানো শুরু করে। হাউ? এই যে স্টিকের ফ্রেগনেন্সটা আছে, ওইটা পুরো ঘরের মধ্যে কিভাবে ছড়িয়েছে? ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম একটা কোয়েশ্চেন আসে, মানে মাথায় আসে এই কোয়েশ্চেনগুলা। সেকেন্ড একটা টপিক, ধরে নাও যে ঠাকুরের এখানে যে ধূপকাঠিগুলো জ্বালায়, ফ্রেগনেন্সওয়ালা, খুব সুন্দর স্মেলওয়ালা, সেগুলো একটা ঠাকুর ঘরে জ্বালালে পুরো মানে ঘরের মধ্যে এই ফ্রেগনেন্সটা ছড়িয়ে যায়, ঠিক আছে না? জ্বালালাম তো একটা জায়গাতে, কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যায়। সেকেন্ড। থার্ড, ধরে নাও একটা গ্লাস গ্লাস অফ ওয়াটারের মধ্যে আমি 1 ড্রপ অফ রেড কালার দিলাম, 1 ড্রপ অফ ব্লু কালার দিলাম, সেই কালারটা কি হয়, পুরো ওয়াটারের মধ্যে ছড়িয়ে যায়, কেন একটা জায়গাতে থাকে না? ডিফিউশন। এই নামটা শুনেছো এর আগে? এই নামটা শুনেছো, ডিফিউশন? ডিফিউশন মানে কি বলতে পারবে? যারা নাম শুনেছো, তুমি শুনেছো, বলতে পারবে ডিফিউশন মানে কি? কেন ছড়াবে? অ্যাকচুয়ালি ডিফিউশনের কনসেপ্টটা কি? দেখো,
প্যাসিভ ট্রান্সপোর্টে আমরা দুইটা জিনিস পড়ি, ঠিক আছে, ডিফিউশন এবং অসমোসিস। অসমোসিস ইট ইজ এ নিউ টার্ম, অসমোসিস আমরা দেখবো, বাট তার আগে ডিফিউশনটা জানতে লাগবে যে ডিফিউশন মানে কি। ডিফিউশন মানে হচ্ছে মুভমেন্ট অফ পার্টিকেলস, যে কোনো পার্টিকেল, মুভমেন্ট অফ পার্টিকেলস ফ্রম এ রিজন অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজন অফ ইটস লোয়ার কনসেন্ট্রেশন। সোজা কথা, একটা পার্টিকেল মুভ করবে কোথা থেকে কোথায়, যেখানে ওর হাই কনসেন্ট্রেশন আছে সেখান থেকে যেখানে লো কনসেন্ট্রেশন ওইখানে মুভ করবে, ঠিক আছে, ওইখানে মুভ করবে। স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ায় তখন ভিতরে প্যাসেঞ্জার অনেক বেশি থাকে, তো ভিতর থেকে আগে বেরোয়, তারপর ভিতরটা খালি হয়, কনসেন্ট্রেশন কমে, তারপর স্টেশন থেকে মানুষ ভিতরে ওঠে, ঠিক আছে। তো তো মুভমেন্ট অফ হিউম্যানস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। যখন আমরা কি বলে ওই যে একটা বেলুন যদি ফুলাই, সেই বেলুনটা ফুলিয়ে তারপর এটা মুখ যদি খুলে দিই তাহলে সব হাওয়া আবার বেরিয়ে যায়, ঠিক আছে। কেন? কারণ হাওয়ার বেশি কনসেন্ট্রেশন এখানে হয়ে গেছিল আর বাইরে লোয়ার কনসেন্ট্রেশন। তো যে কোনো পার্টিকেল কি করে, ওর হাই কনসেন্ট্রেশনের এরিয়া থেকে অটোমেটিক্যালি ওর লো কনসেন্ট্রেটেড এরিয়াতে কি করে মুভ করে, ঠিক আছে। আমাদের বডিতেও সেই জিনিসগুলো হয়, এটার জন্য আমরা বায়োলজিতে এই ডিফিউশন কনসেপ্টটা পড়ছি, ঠিক আছে। অসমোসিস মানে কি, ডিফিউশন নিয়ে কোনো ডাউট আছে? ডিফিউশন নিয়ে ডাউট নাই? শিওর? শিওর? ওকে, ইউ ক্যান আস্ক। যদি কোনো ডাউট থাকে কীভাবে জিজ্ঞেস করবে, হাত উঠাবে তারপর জিজ্ঞেস করবে। বুঝেছিস? সত্যি বুঝেছিস? ঠিক আছে। দেখো, অসমোসিস বোঝার আগে আমাদের সলিউশন বুঝতে লাগবে। তোমরা ছোট ক্লাসে সায়েন্সে পেয়েছো, ঠিক আছে না? বাংলাতে কি বলে জানি, দ্রবণ বলে, ঠিক না? কারেক্ট। তো সলিউশনের মধ্যে কি থাকে, একটা থাকে সলিউট, একটা থাকে সলভেন্ট, মানে একটা জিনিসকে গুলে আর একটা জিনিসের মধ্যে গুলে, ঠিক তো? সলিউট কাকে বলে? সাপোজ আমি যদি একটা সুগার সলিউশন লই, সুগার প্লাস ওয়াটার করি, তাহলে কি হবে? সুগার সলিউশন হবে। সুগারটা কি সলিউট না সলভেন্ট? সুগার হচ্ছে সলিউট আর ওয়াটারটা সলভেন্ট, মানে যার মধ্যে কোনো জিনিস ঘুলে সেই জিনিসটা হচ্ছে সলভেন্ট, আর যে ঘুলে ওইটা হচ্ছে সলিউট, ঠিক আছে তো? আচ্ছা, এইবার এখানে কি লেখা আছে দেখো তো, সলিউট পার্টিকেলস হাই কনসেন্ট্রেশনে আছে, লো কনসেন্ট্রেশনে যাবে, ঠিক আছে তো? আবার এখানে লো কনসেন্ট্রেশন থেকে, আচ্ছা, একটা সলভেন্ট হবে, একটা সলভেন্ট হবে, এটা দুটোটা সলিউট লেখা হয়ে গেছে, এটা ভুল হয়েছে। একটা সলভেন্ট হবে, একটা সলিউট হবে। দেখো, একটার মধ্যে কি হচ্ছে, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, মানে একটা এরিয়া যেখানে সলিউট পার্টিকেল বেশি আছে থেকে আরেকটা জায়গা যেখানে সলিউট পার্টিকেল কম আছে ওইখানে সলিউটগুলো মুভ করবে, ঠিক আছে। ওইটা হচ্ছে ডিফিউশন। দিস ইজ হোয়াট? দিস ইজ ডিফিউশন। কিন্তু যদি একটা লো কনসেন্ট্রেটেড এরিয়া, কনসেন্ট্রেশন যে টার্মটা, এই টার্মটা কার পার্সপেক্টিভে বলি বলো তো? সলিউটের পার্সপেক্টিভে, ঠিক আছে। সাপোজ ধরে নাও আমার কাছে, একটা গ্লাসের মধ্যে 2 টেবিল স্পুন সুগার আছে, ঠিক আছে, 2 টেবিল স্পুন সুগার আছে, সুগার সলিউশন। আরেকটা গ্লাসের মধ্যে আমার 3 টেবিল স্পুন সুগার আছে, তো কার মধ্যে কনসেন্ট্রেশন বেশি হবে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কোনটার মধ্যে বেশি হবে? বির মধ্যে। মানে কনসেন্ট্রেশন যে শব্দটা, মানে ঘনত্ব যে শব্দটা, ওইটা কার পার্সপেক্টিভে বলি আমরা? সলিউটের পার্সপেক্টিভে বলি। তো কনসেন্ট্রেশন শব্দটা আমরা ব্যবহার করি সলিউটের পার্সপেক্টিভে, ঠিক আছে তো? সলিউটের পার্সপেক্টিভে। সলভেন্ট যদি বেশি থাকে তাহলে আমরা কি শব্দ ব্যবহার করি? সলভেন্ট যদি বেশি থাকে তাহলে কি শব্দ ব্যবহার করি? ডাইলুটেড, হালকা সলিউশন, ঠিক আছে তো? ডাইলুট শব্দ ব্যবহার করি আমরা। আর যদি সলিউট বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে, তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন এই শব্দটা ব্যবহার করি, ঠিক আছে। যদি যদি দেখা যায়, সলভেন্ট পার্টিকেলস, সলিউট না, সলভেন্ট পার্টিকেলস, ঠিক আছে, একটা বেশি ঘনত্বের সলিউশন থেকে কম ঘনত্বের সলিউশন থেকে বেশি ঘনত্বের সলিউশনে মুভ করছে, তাহলে ওইটাকে আমরা অসমোসিস বলি। কিন্তু এটার মধ্যে কন্ডিশন আছে, ঠিক আছে। এটা এত ইজিলি হয় না, কারণ জেনারেলি সবসময় কি মুভ করে? সলিউট পার্টিকেলস মুভ করবে, সলভেন্ট পার্টিকেলস মুভ করে না জেনারেলি, সলিউট পার্টিকেলস মুভ করবে, ঠিক আছে।
ওই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে ডিফিউশনের ডেফিনেশন। ঠিক আছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডিফিউশন। ডিফিউশনের মধ্যে কি বলছে? দ্য মুভমেন্ট অফ পার্টিকেলস ফ্রম এ রিজন অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজন অফ ইটস লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, এটাকে ডিফিউশন বলে। এইবার আমরা এর আগের স্লাইডের মধ্যে কি দেখেছিলাম? আরেকটা টার্ম আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো সবচেয়ে প্রথম তো প্যাসিভ ট্রান্সপোর্ট কি বলেছিলাম? যেটার মধ্যে কোনো এনার্জি প্রয়োজন পড়ে না। ঠিক আছে, কোনো এনার্জির খরচ হওয়া প্রয়োজন পড়ে না। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি হয়? এনার্জি প্রয়োজন পড়ে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে এনার্জি দরকার পড়ে, এখানের মধ্যে এনার্জি কনজাম্পশন হয়। আর এই জিনিসটা আমাদের বডি কখন করে? সাপোজ আমার সেলের মধ্যে সোডিয়ামের অনেক বেশি দরকার, কিন্তু সোডিয়াম অলরেডি আমার সেলের মধ্যে ধরে নাও বেশি আছে। জাস্ট এক্সাম্পল, আমার একটা সেলের মধ্যে সোডিয়াম আরও বেশি দরকার, কিন্তু সোডিয়াম অলরেডি ব্লাড থেকে বেশি আছে। তো অটোমেটিক্যালি কি হবে? ব্লাড থেকে সোডিয়াম আমার সেলের মধ্যে যাবে না, কারণ ডিফিউশনে কি হয়, যেখানে বেশি থাকে ওইখান থেকে কম জায়গাতে আসে। তো আমি যদি বলি যে আমার সেলের মধ্যে অলরেডি সোডিয়াম বেশি আছে আর ব্লাডের মধ্যে কম আছে, তাহলে তো আমার সেল থেকে বেরিয়ে যাওয়ার কথা, ঠিক না? সেলের মধ্যে তো আসার কথা না। কিন্তু যদি আমার বায়োলজিক্যাল নিড হয় যে সেলের মধ্যে আরও বেশি সোডিয়াম দরকার, তখন আমার বডি পুশ করে এক্সট্রা সোডিয়াম ব্লাড থেকে আমার সেলের মধ্যে ঢুকিয়ে দেবে। এটা জাস্ট একটা এক্সাম্পল বলছি। তো ওই জায়গাতে যখন ধাক্কা দিয়ে মানে ডিফিউশনের উল্টা গিয়ে কাজ করতে লাগে, তখন এনার্জি খরচ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি সাপোজ ধরে নাও যে এই রুমের মধ্যে অনেক বেশি মানুষ আছে, ঠিক আছে, একদম ঢুকার জায়গা নেই, তাও যদি কেউ ঢুকতে চায়, তাহলে এক্সট্রা এনার্জি খরচ করে ধাক্কা দিয়ে ঢুকতে লাগবে। দিস ইজ দ্য মেন কনসেপ্ট। ওকে, ইফ দ্য কনসেন্ট্রেশন ইজ অলরেডি হাই একটা জায়গাতে, তা সত্ত্বেও যদি মানে আবার কোনো জিনিসের এন্ট্রি করাতে লাগে, তাহলে এনার্জি খরচ করতে লাগবে। অ্যান্ড দ্যাট টাইপ অফ ট্রান্সপোর্ট ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যখন সিম্পল হাই টু লো কনসেন্ট্রেশনওয়ালা কনসেপ্টটা থাকে না। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এর পরবর্তী একটা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে দেখব। এই ভিডিওর মধ্যে দেখার আগে মনে রাখবে এখানে একটা জিনিস পাবে বারবার, এটিপি। ঠিক আছে, ডোন্ট টক, ডোন্ট টক। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং ইউ আস্ক মি, নিজেদের মধ্যে কথা না। দেখো একটা জিনিস বারবার এখানে দেখবে এটিপি, এটিপির কনসেপ্টটা কি সেটাও আমি ভিডিওর পরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, লাস্টে বলেছিলাম যে প্রোটিনসগুলা কি করে চ্যানেল হিসাবে কাজ করে জিনিসপত্র ঢুকার বেরোনোর। তো এই জায়গাতে দেখো বাইরে অলরেডি সুগার বেশি আছে, তা সত্ত্বেও ভিতর থেকে বাইরে সুগার গেছে। ঠিক তো? ভিতর থেকে বাইরে সুগার বেরিয়েছে কিভাবে? এখানে একটা এটিপি লেগেছে, এটিপি সেই এনার্জিটা প্রোভাইড করেছে বেরিয়ে যাওয়ার জন্য। ওকে, এবার মনে রাখবে যে এটিপি যেটা, এটিপিকে আমরা বলি বডির এনার্জি কারেন্সি। এটা কোয়েশ্চেন আসে, এনার্জি কারেন্সি অফ আওয়ার বডি। কারেন্সি মানে কি? কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, মানে যেটাকে আমি খরচ করতে পারবো। ঠিক আছে, যেমন রুপি, টাকা। টাকা মানে কারেন্সি, যেটাকে খরচ করলে আমি একটা জিনিস কিনতে পারবো। এটিপি হচ্ছে আমাদের শরীরের সেই এনার্জি কারেন্সি, যেটাকে বডি খরচ করে কোনো কাজ করানোর জন্য। ঠিক আছে, এটা ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বাট ফুল ফর্ম থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লাস 9-এর জন্য মনে রাখা যায় এটাকে এনার্জি কারেন্সি বলে। এটা কি হয়? একটা অ্যাডিনোসিন গ্রুপের সাথে 3টা ফসফেট গ্রুপ লাগানো থাকে, তাই এটাকে বলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, যখনই 2টা এলিমেন্ট বা 2টা কেমিক্যাল একসাথে লাগানো থাকবে, ওদের মধ্যে যে বন্ডটা থাকবে সেই বন্ডের মধ্যে এনার্জি স্টোর থাকবে, মানে অযথা 2টা জিনিস একসাথে থাকবে না। ফর এক্সাম্পল ধরে নাও H2O। H2O এটা কি? অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন লাগানো থাকে। লাগানো আছে মানে কি? ওরা 2টা একসাথে আছে। এই 2টা একসাথে আছে, একটা এনার্জি শেয়ার করে একসাথে আছে। যদি আমার সেই 2টাকে আলাদা করতে লাগে, তাহলে আমার এনার্জি দিতে লাগবে এখানে, তখন সেটা সেপারেট হবে। কেন? এই বন্ডটাকে আমার ভাঙতে লাগবে। ঠিক আছে, আর এই বন্ডটা যখন ভাঙবে তখন এখান থেকে এনার্জি রিলিজ হবে। তো বডি কি করে? এই এটিপির
একটা ফসফেট গ্রুপকে ভেঙে দেয়, ঠিক আছে, ভেঙে দেয়, তখন এই জায়গা থেকে যে এনার্জিটা রিলিজ হয় সেটা দিয়ে কাজ করে। ওকে, তার মানে সেটা থেকে যদি একটা ভেঙে যায় তারপরে সেটা কি হয়ে যাবে, একটা এর সাথে দুইটা ফসফেট গ্রুপ লাগানো থাকবে, সেটাকে বলে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে দুটো, ট্রাই মানে তিনটা, ঠিক আছে, তো এটাকে অ্যাডিনোসিন ডাইফসফেট বলে। এই এটিপিটা আমাদের বডিতেই ফর্মেশন হয় আবার, মানে এডিপি হয়ে গেল তো খরচা হয়ে গেল, এবার তো আর সেটা ইউজ হবে না, ফার্দার কাজে তো আর সেটা ইউজ হবে না, এটাকে আবার এটিপিতে কনভার্ট করবে বডি, ঠিক আছে, কোন প্রসেসে, রেসপিরেশন প্রসেসে, যে প্রসেসটা তোমরা ক্লাস 7-এ পড়েছো, ঠিক আছে, অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশন। রেসপিরেশনের মধ্যে অ্যারোবিক রেসপিরেশনে 38টা এটিপি তৈরি হয়, পড়েছি আমরা, তো ওই রেসপিরেশন টপিকটাই মানে এখানে ডিসকাস হয় আর কি, তো এটা ক্লাস 10-এ হবে। ওকে, রেসপিরেশন টপিক ডিসকাশন ক্লাস 10-এ হবে, বাট বডি আবার সেই এডিপিটাকে এটিপি বানিয়ে দেয়, সেটা হচ্ছে মেইন জিনিস আর কি মনে রাখার, ঠিক আছে, তো বোঝা গেছে। বডি এনার্জি ইউজ করে, মানে এনার্জি লাগে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য, সেই এনার্জিটা কোথা থেকে পায়, এটিপি থেকে পায়। এটিপিটা কোথা থেকে আসে, রেসপিরেশনের সাহায্যে আসে, ঠিক আছে, রেসপিরেশনের মধ্যে গ্লুকোজকে বডি ভেঙে এটিপি বানায়। ক্লিয়ার, বোঝা গেছে। ধরে নাও তোমার কাছে সোনা আছে, গোল্ড, এবার তুমি বাজারে গিয়ে তো সোনা দিয়ে মরিচ কিনতে পারবে না, ঠিক আছে না, তো তুমি কি করলে, গোল্ডকে এক্সচেঞ্জ করে নিলে রুপিসে কনভার্ট করে, ঠিক আছে, গোল্ডকে বেচে রুপিস বানিয়ে নিলে, তো সেম আমার বডি সব জায়গাতে গ্লুকোজকে ইউজ করতে পারবে না কাজ করানোর জন্য, তো বডি গ্লুকোজকে ভেঙে গ্লুকোজের এনার্জিটাকে স্টোর করে নেয় এটিপি বানিয়ে, জাস্ট কনভার্সন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আর কিছু না, দুইটা একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যাল হচ্ছে, এনার্জি একই যাচ্ছে, ঠিক আছে, গ্লুকোজে যা এনার্জি ছিল ওই এনার্জি এটিপিতে যাচ্ছে, পরে এটিপিটাকে বডি খরচ করছে, বডির কনভিনিয়েন্স, মানে আমার বডির সুবিধা, কাকে খরচ করা, এটিপিকে খরচ করা, সব জায়গাতে ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গাতে, লাইক দিস, ঠিক আছে, তো বোঝা গেছে কিছুটা, বাকি তো আরো ফার্দার স্টাডিজ আমরা দেখবো, অসুবিধা নেই। মূল কথা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি লাগে, প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জি লাগে না, ঠিক আছে, ওইটাই। এইবার প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে যে ডিফিউশন পড়েছি সেই ডিফিউশনের ডেফিনেশন এখানে আছে, সলিউট পার্টিকেলস হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাবে, ঠিক আছে, বারবার আমি সলিউট পার্টিকেলস লিখছি, আগে বলেছিলাম যে যে কোনো পার্টিকেলই কিন্তু জেনারেলি আমাদের আশেপাশে যাই আছে সব সলিউশন হিসাবে আছে, যেমন এয়ার যদি ধরে নিই, এয়ার ইটসেলফ ইজ এ মিক্সচার, ঠিক আছে না, এয়ারের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন যাই আছে সবগুলোই হচ্ছে সলিউট, ঠিক তো, এয়ার নিজেই একটা মিক্সচার, তো এটার জন্য স্পেসিফিক্যালি সলিউট পার্টিকেলস লিখে নিই। এবার হচ্ছে অসমোসিস, অসমোসিসের ডেফিনেশন দেখো কি লেখা আছে, একটু টাফ। দ্য মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস, সবচেয়ে প্রথম তো সলভেন্ট পার্টিকেলস, সলভেন্ট ওয়াটার হতে পারে, অয়েল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট অনেক জায়গাতে অনেক বুকে লেখা দেখবে তোমাদের স্ট্যান্ডার্ডে ওয়াটার, ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার মানে মুভমেন্ট অফ ওয়াটার পার্টিকেলস লিখলেও কারেক্ট তোমাদের স্ট্যান্ডার্ড অনুসারে, বাট হায়ার স্ট্যান্ডার্ডে গেলে ওয়াটারই শুধু সলভেন্ট হয় না, অয়েলও সলভেন্ট হয়, যেমন কি হাতে যদি ওই চেইনের কালি লাগে, গ্রিস টিস লাগে, তাহলে এগুলো কি কেরোসিন দিয়ে উঠে, জল দিয়ে উঠে না, ঠিক আছে না, সাবান দিলেও ছোটে না, কেরোসিন পেট্রোল দিলে উঠে যায়, তার মানে এই যে ইঙ্কটা সেটা কার সাথে ডিজলভ হচ্ছে, ইঙ্ক অয়েলের সাথে, তো অয়েলটা হচ্ছে ওর জন্য সলভেন্ট, তো অয়েলও সলভেন্ট হতে পারে, শুধু ওয়াটার যে সলভেন্ট হবে তা তো না। তো মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস থ্রো এ সেমি পারমিয়েবল অর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, এই শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে মেমব্রেন মানে কি বলেছিলাম, পর্দা, ঠিক আছে, তো মেমব্রেন মানে পর্দা, দেখো একটা পর্দা আছে, সেই পর্দার আর পার সব জিনিস যেতে পারবে না, কিছু পারবে কিছু পারবে না। ফর এক্সাম্পল, ঘরে যখন মা চা বানায় তখন একটা ছাঁকুনি দিয়ে সেটাকে ছাঁকে, ঠিক তো, সেটা দিয়ে জাস্ট লিকুইডটা পড়ে, আর কি পড়ে না, চা পাতাগুলো আটকে যায়, ঠিক আছে, তো তো চা পাতাগুলো এখানে সলিউট ধরে নিই আমরা, আর লিকুইডটা যেটা যেটা কাপে যায় ওইটা হচ্ছে সলভেন্ট, ঠিক আছে, তো ওইটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করছে, যেটা সলিউট পার্টিকেলসকে আটকে দিচ্ছে আর সলভেন্টকে পাস করতে দিচ্ছে। তো এরকম যদি আমি একটা কন্ডিশন রাখি যে দুইটা সলিউশন রেখেছি, এখানের মধ্যে টার্মস দেখবে আরো দুইটা আছে, হাইপারটোনিক আর হাইপোটোনিক, সে টার্মে কনফিউজ হবে না, এই টার্মটা কেন ইন্ট্রোডিউস হয়েছে সেটাও আমি বলবো, ঠিক আছে। আপাতত ধরে নিই যে এটা হচ্ছে ডাইলুট সলিউশন মানে হালকা সলিউশন, গাঢ় না, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, ঠিক আছে,
কনসেন্ট্রেটেড সলিউশন মানে কি বেশি এটাতে? সলিউট বেশি না সলভেন্ট বেশি? কে বেশি? সলিউট বেশি। ঠিক আছে, এটার মধ্যে সলিউট বেশি, এটার মধ্যে সলিউট কম। ঠিক আছে তো? আচ্ছা, এবার বলছে, এবার যদি আমি মাঝখানে এমন একটা পর্দা রাখি যেটা সলিউট পার্টিকেলসকে মুভ করতে দেবে না, মুভ করতে যদি দিত তাহলে কি হতো? সলিউট পার্টিকেলস এদিক থেকে এদিকে চলে আসতো, ঠিক তো? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে চলে আসতো। বাট আমি এমন একটা পর্দা দিয়েছি যেটা সলিউট পার্টিকেলসকে মুভ করতে দেবে না, সে সলভেন্ট পার্টিকেলসকে মুভ করতে দেবে। এবার যদি ধরে নেই যে দুটো জায়গাতেই আমি ধরে নাও যে 1 লিটার অফ ওয়াটার নিয়েছিলাম, তো আমার দুটো জায়গাতে সলভেন্ট সেম, ঠিক তো? দুটো জায়গাতে আমার সলভেন্ট সেম। কিন্তু কম্পারেটিভলি একটু যদি কম্পারেটিভ ভাবে দেখি, কম্পারেটিভলি আমি কি দেখছি যে এই জায়গাতে, এই জায়গা থেকে এই জায়গাতে তুলনামূলক সলভেন্ট মানে ওয়াটার আমার একটু বেশি লাগবে। ঠিক আছে, যদিও ওয়ান লিটার ভলিউম আমার সেম আছে, কিন্তু ওইখানে সলিউটকে সে ডিজলভ করে রেখেছে। ঠিক আছে তো? এটা আমাদের সলিউটকে সে ওর আশেপাশে ডিজলভ করে রেখেছে, এখানে আমাদের ফ্রি ওয়াটার আছে, কারেক্ট? এইবার ওয়াটার মুভ করবে এদিক থেকে এইদিকে। ঠিক আছে, তো আমি যদি এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করি যেখানে সলিউট পার্টিকেলস মুভ করতে পারবে না, তখন দেখা যায় ওয়াটার ডাইলুট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনে ওয়াটার মুভ করছে। ঠিক আছে, মানে লো কনসেন্ট্রেটেড সলিউশন থেকে হাই কনসেন্ট্রেটেড সলিউশনে ওয়াটার মুভ করছে বা সলভেন্ট পার্টিকেল মুভ করছে। এই ফেনোমেননটাকে আমরা বলি অসমোসিস। ঠিক আছে, এবার এখানে যে দুইটা টার্ম দেখেছিলে, হাইপারটোনিক এবং হাইপোটোনিক, এই দুইটা টার্ম কেন এসছে? কারণ একটু কনফিউশন হয়ে যায়। কি কনফিউশন হয়? ডেফিনেশনটা যদি আমি লিখি, শুনবে কথা, ডেফিনেশনটা যদি আমি লিখি যে মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস ফ্রম এ রিজন অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন থ্রো এ সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে কারেক্ট হয়। ঠিক আছে, কেন? কারণ আমি ইটস শব্দ লাগিয়েছি। জল কোথায় বেশি আছে? এখানে বেশি আছে, আর এখানে কম আছে। তো জলের কনসেন্ট্রেশন তো এখানে বেশি না, জলের কনসেন্ট্রেশন এখানে কম। তো জলের কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখান থেকে জলটা বা সলভেন্ট পার্টিকেলটা জলের কম কনসেন্ট্রেশনে মুভ করবে। বোঝা গেছে? কিন্তু তুমি যদি কালকে লিখতে গিয়ে ইটস শব্দটা না লিখো তাহলে তো সেন্টেন্স ভুল হয়ে গেল। মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস ফ্রম ইটস না লাগিয়ে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন যদি লিখে দাও, তাহলে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন এমনি হয়ে যাবে, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো কনসেন্ট্রেশন শব্দটাই যাতে আমরা সেন্টেন্সে না লাগাই, কারণ কনসেন্ট্রেশন শব্দটা কার জন্য ব্যবহার হয়? সলিউট পার্টিকেলসের পার্সপেক্টিভে ইউজ হয়। এই শব্দটাই যাতে আমি আমার সেন্টেন্সে না লাগাই আর ভুল হওয়ার যাতে চান্সেস না থাকে, এটার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, হাইপারটোনিক, হাইপোটোনিক। হাইপার শব্দের অর্থ কি? হাইপার শব্দের অর্থ বেশি, টনিক মানে প্রেসার। প্রেসার কার বেশি হবে? যার মধ্যে কনসেন্ট্রেশন বেশি হবে। ঠিক আছে, টনিক শব্দের অর্থ হচ্ছে প্রেসার বেশি। ঠিক আছে, যে সাইডে কনসেন্ট্রেশন বেশি এটাকে বলে হাইপারটোনিক, যে সাইডে কনসেন্ট্রেশন কম ওটাকে বলে হাইপোটোনিক। ঠিক আছে, তো ইটস লাগানো না লাগানো এই ঝামেলা আর নাই। এবার সিম্পল, মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস ফ্রম হাইপোটোনিক টু হাইপারটোনিক সলিউশন থ্রো এ সেমি পারমিয়েবল মেমব্রেন। এটা মানে এটাকে উল্লেখ করতে লাগবে, এটা হচ্ছে আমার মানে এই সিনের মেইন হিরো আর কি। এটাকে না করলে কাহিনী কমপ্লিট হবে না। ঠিক আছে, ইজ ইট নাও ক্লিয়ার? অসমোসিস, অসমোসিস ক্লিয়ার? ঠিক আছে, ডেফিনেশনটা একটু বড় আছে, কয়েকটা জিনিস মনে রাখতে লাগবে। হাইপারটোনিক, হাইপোটোনিক কোথা থেকে কোথায় মুভ হয়? হাইপোটোনিক টু হাইপারটোনিক। ঠিক আছে তো? আর থ্রো সেমি পারমিয়েবল মেমব্রেন কে মুভমেন্ট করে? সলভেন্ট পার্টিকেল। এই কয়েকটা জিনিস ম্যান্ডেটরিলি মেনশন করতে লাগবে, আদারওয়াইজ তোমার অসমোসিসের ডেফিনেশন ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার এই অসমোসিসটাই আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে অনেক বেশি ইম্পর্টেন্স রাখে। ঠিক আছে, দেখবো আমরা দুই রকমের সেট আছে। ঠিক আছে, একটা সেট আমি কি দেখছি যে একটা বিকারের মধ্যে আমি একটা সেল রাখলাম। ঠিক আছে, এখানে একটা সলিউশন আছে, এখানে একটা সলিউশন আছে বাইরে, আর সেলের ভিতরে একটা সলিউশন আছে যেটা সাইটোপ্লাজম। ঠিক তো? দুইটা সলিউশন। এবার দুইটা সলিউশন যেই আছে আমি বলতে পারবো একটা হাইপারটোনিক একটা হাইপোটোনিক, আমি কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, একটু পর দেখা গেছে সেলটা শ্রিঙ্ক হয়ে গেছে, মানে কি? সেলের ভিতর জল ঢুকেছে না সেল থেকে জল বেরিয়ে গেছে? কোনটা হয়েছে? সেল থেকে জল বেরিয়ে গেছে। সেল থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কোনটা হাই কনসেন্ট্রেটেড সলিউশন আর কোনটা লো কনসেন্ট্রেটেড সলিউশন, বা কোনটা হাইপারটোনিক সলিউশন আর কোনটা হাইপোটোনিক সলিউশন? বলো তো, কোনটা হাইপারটোনিক কোনটা হাইপোটোনিক? কোনটা? বি কি? বি হচ্ছে হাইপারটোনিক আর এ হচ্ছে হাইপোটোনিক, তাহলে তো ভুল, কারণ অসমোসিসে
হাইপো থেকে হাইপারে যায়, হাইপো থেকে হাইপারে যায়, মানে সেল থেকে বেরিয়েছে, তো সেলটা হবে হাইপো আর এটা হচ্ছে হাইপার। ঠিক আছে, এটা হচ্ছে হাইপো, এটা হচ্ছে হাইপার। ক্লিয়ার? দিস ইজ দ্য রিজন যে আমরা যদি বেশি সময় ওই কাপড় টাপড় ধুই, ঠিক আছে না, ডিটারজেন্টওয়ালা সলিউশন হাতের মধ্যে অনেক সময় লাগানো থাকে, তাহলে হাতের চামড়াগুলোও খুচখুচ হয়ে যায়। ঠিক আছে, কেন? কারণ এখানে যে সেলগুলো আছে, সেলের ভিতর যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের সলিউশন থেকে বেশি ঘন সলিউশন আমার বাইরেটা হয়ে যায়, যে কাপড় ধোয়ার যে ডিটারজেন্টগুলো আছে, জলটা ইউজ করি। ঠিক আছে, তো আমার এই জায়গার সেলগুলোর থেকে ওয়াটার বেরিয়ে যায়, তখন আমার সবগুলা সেল এরকম হয়ে যায়, তো শ্রিঙ্ক হয়ে যায়, তাই চামড়াগুলো কুচকে যায়। ঠিক আছে, নেক্সটের মধ্যে কি হয়েছে? নেক্সটের মধ্যে সেল আছে, একটু পরে দেখা যাচ্ছে সেল বড় হয়ে গেছে, আর একটু পরে দেখা যাচ্ছে সেল ফেটে গেছে। ঠিক আছে, তো বার্স্টিং অফ সেল। এখানে কি হয়েছে? সেল ভিতরে ঢুকে, মানে জল ভিতরে ঢুকেছে না বাইরে বেরিয়েছে? ভিতরে ঢুকিয়েছে, মানে কি সেলের ভিতরটা এবার হাইপারটনিক আর সেলের বাইরটা হচ্ছে হাইপোটনিক। ঠিক আছে, তো বুঝা গেছে? এই কন্ডিশনটা কোথায় বলতে পারবে হয়? সবের ঘরে দেখেছো এই কন্ডিশনটা হয়, সবের ঘরে কোনো না কোনো অকেশনে মা কিশমিশ ভিজিয়ে রেখেছিল, ঠিক তো? যেগুলা যখন বাজার থেকে এনেছে একদম রুখা সুখা ছিল, কিন্তু যেই জলে ভিজিয়ে রেখেছে ওভারনাইট, রাতের বেলা ভিজিয়ে রেখেছে, সকালবেলা একদম ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে, জল ভিতরে ঢুকেছে। কিভাবে? সিম্পল জলে রেখেছিল, তো এখানে তো 100% ওয়াটারই, সলভেন্টই এটা 100%, তো অবভিয়াসলি এটা হাইপোটনিক সলিউশন হবে। আর কিশমিশের ভিতরে কি ছিল? হাইপারটনিক সলিউশন, তো কিশমিশের ভিতরে জল ঢুকে গেছে। ঠিক আছে, এবার কিশমিশটাকে এটার মতো ফেটেছে? ফাটে তো নি, বাড়িতে তো কখনো এটা পাইনি যে সকালবেলা বাটির মধ্যে কিশমিশ রেখেছে এটা বার্স্ট হয়ে গেছে, এটা তো হয়নি কখনো। ঠিক আছে না? এটা কেন হয়নি? এখানে আসে ইম্পর্টেন্স অফ সেল ওয়াল, যেটাও আমরা আজকের দিনেই পড়বো। ঠিক আছে, সেল ওয়াল, রিজিড ওয়াল। সেল ওয়াল সেলকে বার্স্ট হতে দেয় না, কিশমিশটা একটা প্ল্যান্ট প্রোডাক্ট, তো প্ল্যান্টের সেলের মধ্যে সেল ওয়াল থাকে, তাই এটা বার্স্ট হয় না। ঠিক আছে, যদি অ্যানিমেল সেলকে রাখি, অ্যানিমেল সেল বার্স্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটাই আরেকটা রিজন। আচ্ছা, ওই উপরেরটা যেটা, মানে তুমি যদি হাইপারটনিক সলিউশনের মধ্যে কোনো সেলকে রাখো, তাহলে সেল থেকে সব জল বেরিয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য কাশি টাশি হলে ডক্টরস কি বলে, যে জলের মধ্যে লবণ গুলে গার্গল করো। লবণের জল হাইপারটনিক সলিউশন, এখানে থাকে ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়ার কি হবে? শরীর থেকে জল বেরিয়ে যাবে, এন্ড দ্য ব্যাকটেরিয়া উইল ডাই। বুঝা গেছে? যুগ দেখলে লবণ দিয়ে দিই, লবণ হাইপারটনিক, ঠিক আছে, এটার মধ্যে জল নাই। ঠিক আছে, তো কি করবে? ওই যে লিচটা আছে ওইটার বডি থেকে সব জল টেনে নেবে, বিকজ ওয়াটার উইল মুভ না, ওয়াটার উইল মুভ ফ্রম হাইপোটনিক সলিউশন টু হাইপারটনিক সলিউশন। এভরিডে লাইফে আমরা বায়োলজিক্যাল সিস্টেমে এই জিনিসগুলো দেখছি, উইদাউট নোয়িং, না জেনেই দেখছি। ঠিক আছে, তো দেখো, এটা হচ্ছে কিছু এক্সাম্পল অফ ডিফিউশন। দেখতে পাচ্ছ তো ডিফিউশন কি হয়? হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে হয়। এখানে পার্টিকেলসগুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড, মানে আচ্ছা, এখানে এখানে কালারটা দেখো, এই কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, মানে এখানে বেশি ডার্ক কালার ছিল, তারপর এটা পুরোটার মধ্যে কালারটা আস্তে 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 ছড়িয়ে যাবে। দিস ইজ এক্সাম্পল অফ ডিফিউশন। ক্লিয়ার? তো এটা জাস্ট আমি এক্সট্রা একটা এক্সাম্পল রেখেছিলাম। কোয়েশ্চেন দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ সাম রেজিনস, রেজিনস মানে, তো এখন এটার মধ্যে পারা মারতে ভয় লাগে, রেজিনস মানে কিশমিশ, ঠিক আছে? What would happen if some resins are kept in pure water for few hours and then transferred to concentrated solution and kept for few hours? দুইটা কন্ডিশন দিয়েছে, একটা মধ্যে কি হয়েছে, পিওর ওয়াটারে রেখেছে কয়েক ঘন্টা, তো পিওর ওয়াটারে যদি রাখে কয়েক ঘন্টা, দেন ওয়াটার উইল এন্টার ইনটু দ্য সেল, ওয়াটার উইল এন্টার ইনটু দ্য সেল এন্ড দ্য সেল উইল এনলার্জ। ঠিক আছে, তো সেলটা বড় হয়ে যাবে। তারপর যদি সেটাকে আবার কনসেন্ট্রেটেড সলিউশনে রেখে দিই ফিউ আওয়ার্সের জন্য, দেন দ্য ওয়াটার উইল কাম আউট ফ্রম দ্য রেজিনস এন্ড দ্য রেজিনস উইল শ্রিঙ্ক। কারেক্ট? দ্য রেজিনস উইল শ্রিঙ্ক। এইবার যদি কোনো সিস্টেম থেকে জল বেরিয়ে যায় বা সলভেন্ট পার্টিকেল বেরিয়ে যায়, অসমোসিসই বেরিয়ে যায়, তাহলে ওইটাকে বলে এক্সোসমোসিস। কি বলে? এক্সোসমোসিস। আর যদি ভিতরে ঢুকে তাহলে কি বলবে? এন্ডোসমোসিস। ঠিক আছে, তো এন্ডোসমোসিস। এক্সো মানে সবসময় বাইরে, এন্ডো মানে সবসময় ভেতরে। যদি ভিতরের দিকে অসমোসিস হয় দেন ইট ইজ এন্ডোসমোসিস, যদি বাইরের দিকে হয় দেন ইট ইজ এক্সোসমোসিস। ক্লিয়ার?
তোমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারো। কেন জানা দরকার? বিকজ যদি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয়, তুমি ব্যবহার করো না করো, ইট ইজ আপ টু ইউ, বাট যদি কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয় দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কি বলছে আমাকে, জল ভিতরে ঢুকেছে না বাইরে বেরিয়েছে, কি বলছে। কারেক্ট? তুমি এটা লিখতে পারো যে ওয়াটার উইল কাম ইনসাইড, বা ওয়াটার উইল এন্টার, ওয়াটার উইল গো আউট, এরকম তুমি লিখতে পারো। এক্সোসমোসিস এন্ডোসমোসিস নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝা গেছে তো? তো এরকম আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়েশ্চেন আসে। তারপর এটা কি, হোয়াট উড হ্যাপেন ইফ অ্যান আরবিসি ইজ কেপ্ট ইন এ হাইপারটোনিক, হাইপোটোনিক অ্যান্ড আইসোটোনিক সলিউশন। আইসোটোনিক সলিউশন, আইসোটোনিক মানে কি? আইসো শব্দের অর্থ কি? আইসো শব্দের অর্থ পাওনি তোমরা এগুলা আগে জিওগ্রাফিতে? আইসো বার এই সেই। আইসো মানে হচ্ছে সিমিলার, সেম, সেম সেম। যদি দুইটা সলিউশনের কনসেন্ট্রেশন সেম থাকে তাহলে না সলভেন্ট পার্টিকেল মুভ করবে না সলিড পার্টিকেল মুভ করবে, কিছু হবে না। ওটাকে আইসোটোনিক বলছে। যদি একটা আরবিসিকে আমি আইসোটোনিক সলিউশনে রাখি, মানে একটা বিকারের মধ্যে আমি সলিউশন নিলাম, এটার মধ্যে আমি একটা আরবিসিকে রাখলাম, তাহলে যদি এটা বাইরের আর ভিতরের সলিউশনের কনসেন্ট্রেশন যদি সেম থাকে তাহলে না জল বেরোবে না জল ভিতরে ঢুকবে, কিছু হবে না। ঠিক আছে? নাথিং উইল হ্যাপেন। তোমার আনসারটাই এটা হবে যে ইফ এন আরবিসি ইজ কেপ্ট ইন এন আইসোটোনিক সলিউশন দেন নাথিং উইল হ্যাপেন। ঠিক আছে? বাট যদি হাইপারটোনিকে রাখি তাহলে কি হবে? বলো, আনসার শুড কাম ফ্রম ইয়োর সাইড। বলো, যদি একটা আরবিসিকে হাইপারটোনিক সলিউশনে রাখে তাহলে কি হবে? দ্য আরবিসি উইল শ্রিঙ্ক। ঠিক তো? বিকজ ওয়াটার উইল কাম আউট। হাইপারে রাখছি তো জল বেরিয়ে যাবে। যদি হাইপোতে রাখি, দ্য সেল উইল ফার্স্ট এনলার্জ অ্যান্ড বার্স্ট অ্যান্ড দেন বার্স্ট, কারণ আরবিসি অ্যানিমেল সেল, অ্যানিমেল সেলে সেল ওয়াল নাই, তো লাস্টে সেলটা কি হবে? বড় হতে 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 বার্স্ট হয়ে যাবে। বুঝা গেছে তো? বুঝা গেছে? তারপর কি, why the skin of your fingers shrinks after washing clothes with detergent? এটা আনসার তো সেম, বিকজ our the cells of the fingers lose water because of exosmosis, that's why they shrink. Simple answer. If you know the concept, the answers become simple. Now here we have the cell wall. দেখো, অ্যানিমেল সেলের যেরকম স্ট্রাকচার থাকে প্ল্যান্ট সেলের সিমিলার স্ট্রাকচার থাকে না। ঠিক আছে? প্লান্ট সেলসের অ্যারেঞ্জমেন্ট অনেক জায়গাতে কি হয়, এরকম হয় যে ওদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকে না। ইন্টারসেলুলার স্পেস মানে দুইটা সেলের মাঝখানের জায়গা। ঠিক আছে? অ্যানিমেল সেলের মধ্যে জায়গা থাকে, প্লান্ট সেলের অনেক ক্ষেত্রে জায়গা থাকে না। সেটা আমরা টিস্যু চ্যাপ্টারে গিয়ে দেখবো যে কোন টাইপ অফ সেলের মধ্যে জায়গা থাকে, কোন টাইপ অফ সেলের মধ্যে জায়গা থাকে না। সেকেন্ড চ্যাপ্টার যেটা প্লান্ট টিস্যুতে আমরা গিয়ে পড়বো। বাকি আপাতত হচ্ছে যে তোমাদের সিলেবাসে এটা যখন আমি বানিয়েছিলাম তখন মানে ছিল, এখন তেমন ওই যে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল এগুলো এত ডিটেলসে নাই। জাস্ট মনে রাখবো যে সেল ওয়াল সেল মেমব্রেনের বাইরে একটা রিজিড কাভারিং থাকে। ঠিক আছে? এবং এটা ডেড থাকে, ডেড থাকে ইন নেচার। আমাদের সেলের যে কম্পোনেন্টসগুলো আছে সবগুলো লিভিং কম্পোনেন্টস। ঠিক আছে? সেল মেমব্রেন, নিউক্লিয়াস সবগুলো হচ্ছে লিভিং কম্পোনেন্টস, মানে ওদের এনার্জি প্রয়োজন পড়ে ওদের অ্যাক্টিভিটিসের জন্য। বাট সেল ওয়ালটা হচ্ছে একটা ডেড কম্পোনেন্ট। ঠিক আছে? মেড আপ অফ সেলুলোস। ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে একটা টার্ম লেখা আছে মিডিল লেমেলা। মিডিল লেমেলা হচ্ছে এই যে হোয়াইট কালারের যে স্ট্রিপটা দেখছো, এটা কি করে দুইটা সেলকে পাশে লাগিয়ে রাখে, গ্লুর মতো আর কি, ফেভিকল। ওকে, মিডিল লেমেলা ইজ মিডিলে থাকা ফেভিকল। আরেকটা শব্দ আছে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা এখানে পিকচারে দেওয়া নাই, প্লাজমোডেসমাটা বুঝতে লাগবে। আচ্ছা, প্লাজমোডেসমাটা হচ্ছে, ধরে নাও এটা একটা সেল ওয়াল আছে। ঠিক আছে? দুইটা সেল ওয়াল একদমই লাগানো থাকে প্রায় প্রায়, তো আমি একটু গ্যাপ দিয়ে করছি। এখানে আরেকটা সেল ওয়াল আছে। ঠিক আছে? সেল ওয়ালের ঠিক মানে কিছু কিছু জায়গাগুলায় হোলস থাকে, সিমিলার সিমিলার জায়গায় হোলস থাকে। এই হোলস দিয়ে কি হয়, দুইটা সেলের মধ্যে সাইটোপ্লাজমের আদান প্রদান হয়। ঠিক আছে? সাইটোপ্লাজমের আদান প্রদান হয়, সাইটোপ্লাজম এক সেল থেকে আরেক সেলে যেতে পারে। ক্লিয়ার? যখন মাইক্রোস্কোপে দেখা হয় জুম করে, দুইটা সেলের মাঝখানে তো একদম মাইক্রোস্কোপিক গ্যাপ থাকবে, ওই মাইক্রোস্কোপিক গ্যাপে সাইটোপ্লাজম যে যাচ্ছে ওইটাকে সুতোর মতো লাগে দেখতে।
ঠিক আছে, একদম চিকন একটা রাস্তা দিয়ে সাইটোপ্লাজম মানে লিকুইড যাচ্ছে, এটাকে সুতোর মতো লাগে। ক্লিয়ার? তো প্লাজমোডেসমাটার ডেফিনেশন হচ্ছে যে সাইটোপ্লাজমিক স্ট্র্যান্ডস found between two adjacent cells due to the passing of cytoplasm through the pores of cell wall. ক্লিয়ার? তো প্লাজমোডেসমাটা কি? এই যে সাইটোপ্লাজমিক স্ট্র্যান্ডস, এইগুলা স্ট্র্যান্ড মানে তো সুতো বোঝায়, বাট এগুলো সুতো না অ্যাকচুয়ালি, বাট দেখতে সুতোর মতো লাগে আর কি। দ্যাট ইজ ওয়াই এগুলোকে সাইটোপ্লাজমিক স্ট্র্যান্ডস বলে। বুঝা গেছে? সো দিজ আর হোয়াট? প্লাজমোডেসমাটা। ঠিক আছে, প্লাজমোডেসমাটা। এবার ভালো খবর হচ্ছে যে এই ডেফিনেশনসগুলো কখনো জিজ্ঞেস করে না যে হোয়াট ডু ইউ মিন বাই প্লাজমোডেসমাটা, ডিফাইন প্লাজমোডেসমাটা, এরকম কোনো জিজ্ঞেস করে না। সিবিএসসির ক্ষেত্রে কি হয়, এরকম ডায়াগ্রাম দিয়ে জিজ্ঞেস করে যে দিস ইজ হোয়াট। ঠিক আছে, এটা কি? তো 4টা অপশন দিয়ে দিল, তো এখান থেকে তোমার মনে রাখতে লাগবে যে দিস ইজ প্লাজমোডেসমাটা। ক্লিয়ার? ওকে, I think we have the last thing here. Functions of cell wall. সেম সেল মেমব্রেনের যে ফাংশন, সেল ওয়ালেরও সেম ফাংশন, কিন্তু সেল ওয়ালের একটু মানে রিজিড ফাংশন আর কি, যেটা কি করবে, প্রোটেক্টস দ্য ইনার প্রোটোপ্লাজম অ্যান্ড দ্য সেল মেমব্রেন। তারপর প্রোভাইডস মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য সেল। তারপর হচ্ছে গিভস শেপ টু দ্য সেল। সেল ওয়ালের যে শেপ থাকবে, একটা সেলের সেম শেপ থাকবে, আর সেল ওয়ালের শেপের জন্য কি হবে, সেলের শেপ কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ধরে নাও একটা সেলকে আমি ইয়েতে রাখলাম, একটা একটা সেলের একটা সেলকে আমি হাইপারটনিক সলিউশনে রাখলাম। ঠিক আছে, একটা সেলকে আমি হাইপারটনিক সলিউশনে রাখলাম, তো এটা থেকে জল বেরিয়ে যাবে। আমরা কি জানি, সেল শ্রিঙ্ক করবে মানে ছোট হয়ে যাবে, কিন্তু প্লান্ট সেল সাইজে ছোট হবে না। এটার ভিতরে যে বাকিগুলা জিনিস আছে মানে সেল মেমব্রেন থেকে ধরে, এইগুলো ছোট হয়ে ভিতরে চলে যাবে। ঠিক আছে, বাট বাইরে থেকে সেলকে সেম স্ট্রাকচারে দেখতে লাগবে। এটার জন্য প্লান্ট যে আউটার অ্যাটমসফিয়ারে থাকে, এত রিজিড কন্ডিশনসে থাকে, মানে এত টাফ কন্ডিশনসে অ্যাটমসফিয়ারিক চেঞ্জেসের মধ্যে থাকে, প্লান্টের স্ট্রাকচার কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, একটা পাতা আজকে এত বড় আছে, কালকে এত বড়ই আছে, ছোট হয়ে যাচ্ছে না, কারণ পাতার মধ্যে সেল শ্রিঙ্ক করতে পারে, মানে সেলের ভিতর শ্রিঙ্ক করতে পারে, বাট সেলের আউটার যে পুরো স্ট্রাকচারটা সেটা সেম থাকবে। ওকে, সেটা সেম থাকবে। তো যদি কোয়েশ্চেন চলে আসে যে কোনো প্লান্ট সেলকে আমি হাইপারটনিক সলিউশনে রেখেছি, তাহলে কি হবে, তখন এটা মেনশন করে বলতে লাগবে যে দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেল উইল নট চেঞ্জ, বাট দ্য ইনার প্রোটোপ্লাজম উইল শ্রিঙ্ক। ভিতরের এইগুলাকে তো প্রোটোপ্লাজম বলে, ইনার সেল মেমব্রেন অ্যান্ড প্রোটোপ্লাজম উইল শ্রিঙ্ক, বাট সাইজ অ্যান্ড শেপ অফ দ্য সেল উইল রিমেইন সেম। বোঝা গেছে? বোঝা গেছে এই জিনিসটা? এটা হচ্ছে সেল ওয়ালের জন্য। সেল ওয়াল একটা টাফ স্ট্রাকচার, সেটা চেঞ্জ হয় না। ওকে, সো দিস আর দ্য ফাংশনস, আর কোনো ফাংশন নাই। ওকে, সো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ। বলো।